শপিং মলে আমার স্বামী অয়নের সাথে একটি মেয়েকে দেখে থমকে গেলাম আমি। মেয়েটিও আমার চেনা, আমার কলেজের বান্ধবী রাইসা। আমি ওকে ঢাকা শহরে নিয়ে এসেছিলাম 1 বছর আগে। অয়ন আর রাইসা ধলাধলি করে একটা প্লেসে ঢুকল। আমি পিছু নিলাম। মাথাটা কেমন ঝিমঝিম করছে, চোখের সামনে সব ঝাপসা। দেখছি 4 বছরের সংসার এক নিমিষেই ভেঙে চুরমার হয়ে যাবে ভাবতেই পারিনি। আমি ফোনটা বের করলাম, অয়নকে কল করলেই সব পরিষ্কার হয়ে যাবে। কল দিয়ে সামনে তাকালাম অয়নের অনুভূতি দেখার জন্য। বারবার কল কেটে দিচ্ছে, এক পর্যায়ে কল ধরেই একটা ঝাড়ি দিল। তোমার সমস্যা কি অনন্যা? জানোই তো আমি একটা কাজে এসেছি বাইরে, বলেছিলাম তো তোমাকে। এখানেও তোমার না জ্বালালেই নয়। তুমি এরকম করে কেন কথা বলছো? আমি তো এমনিতেই কথা বলার জন্য কল করেছিলাম। ফোন রাখো এখন, ব্যস্ত আছি। অয়ন ফোন রেখে দিল। আমি খুব অবাক হলাম, তবে কষ্ট পাইনি। এরকম কিছু যে ঘটবে তা আগে থেকেই আমার আন্দাজে ছিল। কয়েকদিন ধরেই অয়নের ব্যবহারে পরিবর্তন এসেছিল। তাছাড়া অয়নের শরীর আর কাপড় থেকে প্রায় প্রায় লেডিস পারফিউমের গন্ধ আসত। আজ সব পরিষ্কার। এখন বুঝতে পারছি আমার ব্যাংকের টাকা হুটহাট করে উধাও হতো কিভাবে। রাইসা বেশ ডেলিকেসি একটা শাড়ি দেখছে খুঁটিয়ে খুঁটিয়ে। পরশু রাইসার জন্মদিন, হয়তো তার জন্যই কিনছে। অয়ন কচকচে 9,000 টাকা ক্যাশে দিল, অথচ আমি কিছু কেনার কথা বললেই বলতো, টানাটানির সংসার, সামান্য একটা চাকরি করি। আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। চোখের পানি মুছে দৌড়ে চলে এলাম। মাথার ওপর ফ্যানটা ঘুরছে অনবরত। মাথায় হাজারো চিন্তা ঘোরপাক খাচ্ছে। অয়ন কেন এরকম করল? কিসের অভাব ছিল আমার? সন্তান নেই তাই। এতে তো আমার কোন দোষ নেই। চোখ দুটো ফুলে গেছে, আর কাঁদতে পারছি না। জানি না কতদিন ধরে তাদের এই নোংরামি চলছে। মাগরিবের আজান দিচ্ছে, আমি ডাইনিংয়ে খিচুড়ি আর ডিম ভাজি সাজিয়েছি খাওয়ার জন্য। জানি আজকে অয়ন ফিরবে না। আজকে আর কল করে জানতে ইচ্ছে করছে না খেয়েছে কিনা, কেমন আছে। আমার খাওয়ার মাঝখানেই দরজা খটখট আওয়াজ আসছে। পানি খেয়ে দরজা খুলতেই অয়ন ভিতরে ঢুকল। বাইরে বৃষ্টি হচ্ছে, পুরো ভিজে গেছে অয়ন। আমি টাওয়েল এনে দিলাম। অনন্যা, আমার খুব ঠান্ডা লাগছে, 1 কাপ চা করে এনে দিবে? দিচ্ছি। আমি অতিরিক্ত কিছু বললাম না। অয়ন যেন অবাক হলো আজকের আমাকে দেখে। শার্ট খুলতে খুলতে বলল, কি হয়েছে? কি হবে? আজকে তোমাকে অন্যরকম লাগছে। কেমন চুপচাপ? না এমনি। আমি চা করে নিয়ে আসছি। আমি রান্নাঘরে চলে এলাম। 25 মিনিট হয়ে গেছে। অয়ন বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টি দেখছে আর ফোনে কারো সাথে খুব হেসে হেসে কথা বলছে। আগে আমি জিজ্ঞেস করলেই বলতো, অফিসিয়াল কল। এই বুঝি তার অফিসিয়াল কল। ফিকে হাসলাম আমি। চা এনে ইচ্ছে করেই কেসে উঠলাম। তোমার চা? ধন্যবাদ। আমি চলে আসতে চাইলে অয়ন আমার হাত টেনে ধরল। অনন্যা, তোমার কি হয়েছে? কি হবে আবার? আচ্ছা, তোমাকে একটা কথা বলার ছিল। বলো। চায় চুমুক দিতে দিতে। পরশুদিন তোর রাইসার জন্মদিন। আর এই শহরে আমরা ছাড়া ওর কে আছে বলো তো? অয়ন চমকে উঠল আমার কথায়। আমি মনে মনে হেসে উঠলাম। সবে তো শুরু। আজকে এত তাড়াতাড়ি ফিরলে যে? আগে তো বাইরেই রাত কাটাতে। রাত কাটাতাম মানে? তুমি না বুঝলে বুঝবে কে? তোমার কথার মানে বুঝলাম না। বুঝতে হবে না। শুন, পরশুদিন তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। অয়ন আর দেরি করল না। চাটা তাড়াতাড়ি শেষ করল, বোধ হয় পালাতে চাইল। আমি আমার বন্ধু আদ্রকে কল করলাম। আদ্র একজন নামকরা প্রসিকিউটর উকিল। কলটা বাজতে বাজতে কেটে গেল। হয়তো ব্যস্ত আছে, বড় বড় মানুষদের ব্যাপার। আমি শোয়ার ঘরে গিয়ে দেখি অয়ন শুয়ে আছে। এই অবেলায় তো কোনোদিন শোয় না। অবশ্য আজকে তো একটু ঘুমের দরকার। আমি অয়নের মাথায় হাত দিয়ে বললাম, অয়ন, তোমার কি শরীর খারাপ লাগছে? সামান্য জ্বর এসেছে। বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগেছে। আমি ফিকে হাসলাম। মনে মনে কিছু কথা আসছে। অয়ন তোমাকে খুব ভালোবাসি জানত। আমার খুব কষ্ট হবে তোমাকে মারতে। না, আমি কোনো পুলিশ কেস করব না, আমি নিজের হাতেই তোমাকে শাস্তি দিব। তোমাকে মেরে আমি নিজে জেলে যাব। কেন এমন করলে অয়ন, কেন? অয়নের কপালে হাতটা রাখতেই ও একটু শিউরে উঠল। হয়তো আমার হাতের ছোঁয়াটা আজকে ওর কাছে অন্যরকম থেকেছে। ভালোবাসার ছোঁয়া আর প্রতিশোধের আগুনের স্পর্শ যে এক নয়, সেটা অবচেতন মনেও হয়তো টের পাচ্ছে। অয়ন চোখ বুজে রইল। ওর এই চেনা মুখটার দিকে তাকিয়ে বুকটা ফেটে যাচ্ছিল।
যে মানুষটাকে 4 বছর ধরে আগলে রেখেছি তার এই রূপটা মেনে নেওয়া সহজ নয়। কিন্তু আমার চোখের জল এখন শুকিয়ে পাথর হয়ে গেছে। আমি ঘর থেকে বেরিয়ে আদ্রর মেসেজ চেক করলাম। ও ব্যাক করেছে, বল অনন্যা, একটু করতে ছিলাম। সব ঠিক আছে, আমি সংক্ষেপে লিখলাম, কাল সকালে তোর চেম্বারে আসছি। খুব জরুরি। আদ্র আর কিছু জিজ্ঞেস করল না, শুধু বলল, ঠিক আছে, চলে আয়। পরদিন সকালে অয়ন যখন অফিসের জন্য তৈরি হচ্ছিল, ওর চোখে মুখে একটা অস্থিরতা। কাল রাতের সারপ্রাইজ আর রাইসার জন্মদিন, এই দুটো শব্দ ওর ভেতরে ভেতরে ঝড় তুলেছে, আমি স্পষ্ট বুঝতে পারছি। ও জুতো পরতে পরতে আমতা আমতা করে বলল, অনন্যা, কাল রাতে কি সব সারপ্রাইজের কথা বলছিলে? আর রাইসার কথা হঠাৎ। আমি অয়নের টাইটা টেনে ঠিক করে দিতে দিতে একদম স্বাভাবিক গলায় বললাম, ওমা, ভুলে গেলে? রাইসাকে এই শহরে আমিই তো নিয়ে এলাম। বেচারির কেউ নেই এখানে। পরশু ওর জন্মদিন, ভাবছি একটা বড় সারপ্রাইজ দেব। তুমি শুধু পরশু রাতে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরো। পারবে না? অয়ন ঢোক গিলে বলল, আচ্ছা, চেষ্টা করব। ও আর এক মুহূর্ত দাঁড়াল না, প্রায় পালিয়ে বাঁচল। অয়ন বের হতেই আমি তৈরি হয়ে আদ্রর চেম্বারে গেলাম। আদ্র আমাকে দেখেই চমকে উঠল। তোর এই অবস্থা কেন অনন্যা? চোখের নিচে কালি, মুখটা এমন শুকিয়ে গেছে কেন? আমি আর লুকিয়ে রাখলাম না। শপিং মলের ঘটনা, ব্যাংকের টাকা গায়েব হওয়া, অয়ন আর রাইসার সেই নোংরামি সব খুলে বললাম। বলতে বলতে আমার হাত কাঁপছিল। আদ্র গম্ভীর হয়ে শুনল, ওর চোয়াল শক্ত হয়ে উঠল। তুই কি করতে চাস এখন অনন্যা? ডিভোর্স? নাকি ওদের নামে চিটিং কেস করবি? আমি আদ্রর দিকে তাকালাম। কাল রাতে মনে মনে অয়নকে মেরে ফেলার যে জেদ চেপেছিল, সকালের আলোয় সেটা একটা ঠান্ডা, নিষ্ঠুর পরিকল্পনায় রূপ নিয়েছে। আমি বললাম, আদ্র, সহজে মরলে অয়নের পাপের প্রায়শ্চিত্ত হবে না। আমি চাইও বেঁচে থাকুক, কিন্তু প্রতিটা মুহূর্ত মরুক। ও আমার ব্যাংকের টাকা দিয়ে রাইসার পেছনে উড়াচ্ছে। আর আমাকে বলে টানাটানির সংসার। আমি ওদের এমন এক জায়গায় দাঁড় করাবো, যেখান থেকে ফেরার কোনো পথ থাকবে না। তুই শুধু আমাকে লিগ্যাল পেপারসগুলো রেডি করে দে। আদ্র আমার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর চোখ বলে দিচ্ছে তুই আজ আর সেই দুর্বল অনন্যা নোস। বল, কি করতে হবে? আমি আদ্রকে আমার প্ল্যানটা বললাম। আইনত অয়নকে দেউলিয়া করার সব ব্যবস্থা আদ্র করবে। এই ফ্ল্যাটটা আমার বাবার দেওয়া টাকায় কেনা, যদিও পেপারসে অয়নের নামও আছে। আদ্র জানালো, কিভাবে জালিয়াতি আর প্রতারণার কেস দিয়ে অয়নকে এই বাড়ি থেকে এবং ওর চাকরি থেকে রাস্তায় নামানো সম্ভব। বাসায় ফিরলাম দুপুর নাগাদ। বুকটা হালকা লাগছিল। বিকেলে অয়নের ফোন এলো, অনন্যা, আজ রাতে আমার একটা অফিসিয়াল ডিনার আছে। ফিরতে দেরি হবে। আমি মনে মনে হাসলাম। ডিনার কার সাথে, তা আমার আর বুঝতে বাকি নেই। বললাম, আচ্ছা ঠিক আছে, সাবধানে থেকো। রাত তখন 1টা। ড্রয়িং রুমের আলো নেভানো। আমি বারান্দায় দাঁড়িয়ে অন্ধকারের দিকে তাকিয়ে আছি। অয়ন চোরের মতো পা টিপে টিপে ঘরে ঢুকল। ও ভাবল আমি ঘুমিয়ে গেছি। ও প্রথমে ওর শার্টটা খুলে সোফায় রাখল, তারপর ও সোজা ওয়াশরুমে চলে গেল কাপড় ছাড়তে। আমি আলতো পায়ে ওর ফেলে রাখা শার্টটার কাছে গেলাম। পকেট থেকে মোবাইলটা বের করলাম। অয়ন এতই মগ্ন যে ফোনের পাসওয়ার্ডটাও আর বদলায়নি আমাদের অ্যানিভার্সারির ডেট। ফোনটা খুলতেই হোয়াটসঅ্যাপের চ্যাটলিস্টে রাইসার নামটা ভেসে উঠল। চ্যাট ওপেন করতেই আমার গা ঘিন ঘিন করে উঠল। রাইসা লিখেছে, বাবু, পরশু আমার বার্থডেতে কিন্তু ওই ডায়মন্ডের রিংটা চাইই চাই। তোমার ওই আনস্মার্ট বউটাকে এখনও কিছু জানাওনি তো? অয়নের রিপ্লাই, আরে না, ও কিচ্ছু জানে না। কাল তো ডাইনিং টেবিলে কি সব আবল তাবল বলছিল, ভয় পেয়ে গিয়েছিলাম। ও একটা আস্ত বোকা। পরশু তোমাকে রিংটা দিয়ে আমি সব শেষ করে দেব। মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে আমার ঠোঁটের কোণে একটা ক্রূর হাসি ফুটে উঠল। অয়ন ভাবছে ও পরশু সব শেষ করে দেবে। আমি চ্যাটের সব স্ক্রিনশট আর ওদের কিছু আপত্তিকর ছবি নিজের ফোনে ট্রান্সফার করে নিলাম। তারপর ফোনটা ঠিক আগের জায়গায় রেখে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন, অর্থাৎ রাইসার জন্মদিনের আগের দিন, অয়ন অফিসে চলে যাওয়ার পর আমি আলমারি খুলে আমার সব গয়না, জরুরি কাগজপত্র আর দরকারি জিনিসপত্র একটা ব্যাগে গুছিয়ে নিলাম। আদ্র ফোন করে জানালো, অনন্যা, পেপারস রেডি। কাল সকালে তোর সাইন লাগবে শুধু। রাত পার হলেই সেই কাঙ্ক্ষিত পরশু দিন, রাইসার জন্মদিন।
আমি ডাইনিং টেবিলে বসে দুটো দামি কাচের গ্লাস আর এক বোতল জুস রাখলাম। অয়ন যখন রাতে ফিরল, ওকে খুব খুশি দেখাচ্ছিল। হয়তো পরশু ও রাইসাকে নিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখছে। আমি গ্লাসে জুস ঢালতে ঢালতে বললাম, অয়ন, কালকের দিনটা আমাদের দুজনের জন্যই খুব স্পেশাল হতে যাচ্ছে। তাসের ঘর তো অনেক বানালাম, কাল সেটা ভাঙার পালা। অয়ন জুসের গ্লাসে চুমুক দিতে গিয়ে থেমে গেল। ওর মুখের হাসিটা কেমন যেন মিলিয়ে গেল। ও আমার দিকে তাকালো, কিন্তু আমার চোখের শীতল চাহনি দেখে ও আর কথা বাড়ানোর সাহস পেল না। মনে মনে বললাম, অয়ন, কাল রাতে যখন তুমি আর রাইসা এক ছাদের নিচে উদযাপন করবে, তখন তোমাদের জন্য অপেক্ষা করছে আমার জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ। যে সারপ্রাইজটা আমি তোমাদেরকে দিতে যাচ্ছি, এমন এক ধাক্কা তোমরা খেতে যাচ্ছ, যার পর তোমাদের এই তাসের ঘর ধুলোয় মিশে যাবে। আজ রাইসার জন্মদিন। সকাল থেকেই অয়নের ছটফটানি আর অস্থিরতা দেখার মতো। অফিসে যাওয়ার আগেও বারবার আমার দিকে তাকাচ্ছিল, যেন আমার মনের ভাব বোঝার চেষ্টা করছে। কিন্তু আমি নিজেকে একটা পাথরের মূর্তির মতো শান্ত করে রেখেছি। ও বিদায় নেওয়ার সময়ে আমি আলতো হেসে বললাম, আজ কিন্তু তাড়াতাড়ি ফিরো অয়ন। ঠিক রাত 8টায়। ও জোর করে একটা হাসি টেনে বলল, হ্যাঁ, আসব। ও চলে যেতেই আমি শেষবারের মতো ঘরটার দিকে তাকালাম। 4 বছরের চেনা এই দেয়ালগুলো আজ আমার কাছে বিষাক্ত লাগছে। আমার ব্যাগটা আগেই গুছিয়ে রেখেছিলাম। আদ্রর পাঠানো গাড়ি নিচে অপেক্ষা করছিল। আমি ফ্ল্যাটের চাবিটা দারোয়ানের কাছে দিয়ে বললাম, খালাম্মা অসুস্থ, আমি গ্রামে যাচ্ছি। অয়ন সাহেব ফিরলে চাবিটা দেবেন। আমি সোজা গেলাম আদ্রর চেম্বারে। পেপারসগুলো টেবিলে সাজানো ছিল। আদ্র গম্ভীর মুখে বলল, অনন্যা, তুই নিশ্চিত তো? একবার সাইন করলে কিন্তু আর ফেরার পথ থাকবে না। অয়ন সরকারি ব্যাংক থেকে যে লোনটা তোর নামে গ্যারান্টার রেখে তুলেছিল এবং তোর অ্যাকাউন্ট থেকে জালিয়াতি করে টাকা সরিয়েছিল, সেটার সব প্রমাণ আমি জুড়ে দিয়েছি। এই ডিভোর্স নোটিশ আর ক্রিমিনাল কেসের কপি আজ রাতেই ওর হাতে পৌঁছাবে। আমি কলমটা হাতে নিয়ে এক মুহূর্তও দ্বিধা করলাম না। সই করে দিয়ে বললাম, আমি 4 বছর ধরে ওর জন্য মরেছি আদ্র। এবার ওর মরার পালা। রাত 8টা। শহরের এক কোনায় রাইসার সেই ভাড়া করা ফ্ল্যাট। অয়ন অফিস থেকে সোজা সেখানেই গেছে, আমি জানি। ফ্ল্যাটের ভেতরটা নিয়ন আলো আর বেলুন দিয়ে সাজানো। টেবিলে একটা দামি কেক রাখা। রাইসা একটা জমকালো শাড়ি পরে অয়নের বুকে মাথা দিয়ে দাঁড়িয়ে আছে। অয়ন পকেট থেকে মখমলের ছোট বাক্সটা বের করে রাইসার আঙুলে ডায়মন্ডের আংটিটা পরিয়ে দিল। হ্যাপি বার্থডে রাইসা, আজ থেকে তুমি শুধু আমার। অয়ন আবেগঘন গলায় বলল। রাইসা খুশিতে অয়নকে জড়িয়ে ধরে বলল, আর তোমার ওই বোকা বউ? ও কিচ্ছু টের পায়নি। আরে ওর কথা বাদ দাও। ও তো তোমার জন্য কোনো সারপ্রাইজ নিয়ে কথা বলবে আমি বাড়ি ফিরলে। কাল সকাল হতেই ও ডিভোর্স পেপার পেয়ে যাবে। অয়ন হেসে উঠল। ঠিক সেই মুহূর্তে ফ্ল্যাটের কলিং বেলটা বেজে উঠল। রাইসা আর অয়ন চমকে উঠল। এই রাতে কে আসতে পারে? রাইসা দরজা খুলতেই সামনে দুজন পুলিশ অফিসার, আর সাথে আদ্রকে দাঁড়িয়ে থাকতে দেখে ওর মুখ ফ্যাকাশে হয়ে গেল। অয়ন মোহাম্মদকে? পুলিশ অফিসার কড়া গলায় জিজ্ঞেস করলেন। অয়ন এগিয়ে এসে থমকে গেল। আমি অয়ন। কিন্তু আপনারা? আদ্র এক পা এগিয়ে এসে অয়নের মুখের ওপর কিছু কাগজ ছুঁড়ে দিল। আমি অনন্যার লিগ্যাল অ্যাডভাইজার। জালিয়াতি, আর্থিক প্রতারণা এবং পরকীয়ার অভিযোগে আপনার নামে নন বেইলেবল ওয়ারেন্ট আছে অয়ন সাহেব। আর হ্যাঁ, অনন্যার তরফ থেকে ডিভোর্স নোটিশটাও সাথে আছে। অয়ন যেন আকাশ থেকে পড়ল। ও কাঁপতে কাঁপতে বলল, কিসের জালিয়াতি? অনন্যা তো এসব কিচ্ছু জানে না। ও তো একটা সারপ্রাইজ দেবে বলেছিল। আদ্র একটা তাচ্ছিল্যের হাসি হাসল। এটাই অনন্যার সারপ্রাইজ অয়ন। যে ফ্ল্যাটে আপনি থাকেন, সেটা অনন্যার বাবার টাকায় কেনা। লিগ্যাল নোটিশ অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে ওই ফ্ল্যাট সিল করে দেওয়া হবে। ব্যাংকে আপনার অ্যাকাউন্ট অলরেডি ফ্রিজ করা হয়েছে। আর আপনার এই কুকীর্তির সব প্রমাণ ব্যাংক অথরিটির কাছে পাঠানো হয়েছে। কাল সকালের মধ্যে আপনার চাকরিটাও আর থাকছে না। রাইসার দিকে তাকিয়ে আদ্র বলল, আর আপনি, মিস রাইসা? অয়ন যে টাকা দিয়ে আপনাকে এই দামি শাড়ি আর ডায়মন্ডের রিং কিনে দিয়েছে, সেগুলো সব অনন্যার জমানো টাকা। চুরির টাকার অংশীদার হিসেবে আপনার নামেও মামলা হয়েছে। রাইসার হাতের ব্যাগ আর আংটিটা যেন মুহূর্তে কয়লা হয়ে গেল। ও অয়নের দিকে তাকিয়ে চিৎকার করে উঠল, অয়ন, এসব কি? তুমি না বললে তুমি বড় চাকরি করো? তোমার সব আছে? তুমি তো একটা ভিখারি।
রাইসা, তুমি ভুল বুঝছ। আমি। অয়ন রাইসাকে ধরতে গেল, কিন্তু রাইসা ওকে সজোরে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। যে ভালোবাসার ভিত্তি ছিল চুরির টাকা, টাকার অভাব ঘটতেই সেই তাসের ঘর তছনছ হয়ে গেল। পুলিশ অয়নের হাতে হাতকড়া পোড়াল। অয়ন তখন কাঁদছে। ও আদ্রুর হাত ধরে বলল, আদ্র ভাই, আমাকে অনন্যার কাছে নিয়ে চলুন। আমি ওর পায়ে ধরে ক্ষমা চাইব। ও তো আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, ও এত নিষ্ঠুর হতে পারে না। আদ্র অয়নের হাতটা ঝেঁকে ফেলে দিয়ে বলল, একটা কথা মনে রাখবেন অয়ন সাহেব, শান্ত মেয়েরা যখন ভাঙতে শুরু করে, তখন তারা কোনো আওয়াজ করে না। কিন্তু যখন তারা ঘুরে দাঁড়ায়, তখন চারপাশের সবকিছু গুড়িয়ে দেয়। অনন্যা এখন এই শহর থেকে অনেক দূরে, আপনার নাগালের বাইরে। জানলার বাইরে অন্ধকার রাত কেটে ভোরের আলো ফুটছে। আমি বাসের জানালায় মাথা রেখে দূর সীমানার দিকে তাকিয়ে আছি। চোখ দিয়ে এক ফোঁটা জলও পড়ছে না, বরং এক অদ্ভুত মুক্তি আর শান্তি লাগছে বুকে। মোবাইলটা বের করে অয়ন আর রাইসার নম্বর দুটো চিরতরের জন্য ব্লক করে দিলাম। আমার 4 বছরের সংসার, আমার ভালোবাসা হয়তো একটা তাসের ঘর ছিল, যা 1 মিনিটে ভেঙে গেছে। কিন্তু সেই তাসের ঘরের ধ্বংসস্তূপের নিচে আমি নিজেকে চাপা পড়তে দিইনি। আজ থেকে আমার এক নতুন জীবন শুরু, যেখানে কোনো অয়ন নেই, কোনো প্রতারণা নেই, শুধু আমি আর আমার অন্তহীন আকাশ। সমাপ্ত। এই অনুগল্পটি লিখলাম। কেমন হয়েছে জানাবেন প্লিজ প্লিজ। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।